গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি বিখ্যাত উপন্যাস কোথাও কেউ নেই। আজ পর্ব 15। আজেবাজে কথা বলিস না। আজেবাজে কথা না মামা, খুব সত্যি কথা। মুনা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, হালকা গলায় বলল, যখন ছোট ছিলাম তখন খারাপ লাগতো, এখন অভ্যেস হয়ে গেছে। মামা যাও শুয়ে পড়ো। আমি আর শোবো না। সারা রাত বসে থাকবে এখানে? হ্যাঁ। বেশ, থাকো। আমি ঘুমোতে গেলাম, সকালে অফিস। বিছানায় গিয়েও ঘুম এলো না। মোনা এপাশ ওপাশ করতে লাগলো। মর্নিং অফিস হয়েছে, 7টার আগে ঘর থেকে বেরোতে হয়। কাল নির্ঘাত অফিস কামাই হবে। সত্যি সত্যি তাই হলো। ঘুম ভাঙল 9টায়। তার বিরক্তি সীমা রইল না। শকত সাহেব এখনো বারান্দায় চেয়ারে। মামা, আমাকে ডাকলে না কেন? আরাম করে ঘুমোচ্ছিলি তাই ডাকিনি। তোর কাছে একটা ছেলে এসেছে। কে এসেছে? চিনি না, গিয়ে দেখ, বসার ঘরে আছে। মোনাও ছেলেটিকে চিনল না। লুঙ্গি পরা খালি পায়ের একটি ছেলে জড়সড় হয়ে চেয়ারে বসেছিল। মোনাকে দেখে লাফিয়ে উঠল। 13-14 বছর বয়স, সবে গোঁফ উঠতে শুরু করেছে। কে তুমি? আপা, আমার নাম গোবিন্দ, জলের মেয়ে সাইল স্টোরে কাম করি। আমার কাছে কি? বাকের ভাই আপনারে যাইতে কইছে। বাকের ভাই আমাকে যেতে বলেছে মানে? সে তো জেলখানায়। জি না, থানা হাজতে। থানা হাজতে আমাকে যেতে বলছে? যে শক্ত কম না দেখি। থানা হাজতে আমি কি জন্য যাব? খবরটা তোমাকে দিয়ে পাঠিয়েছে? যে আমি গেছিলাম, বাকের ভাই কষ্টের মধ্যে আছেন। কষ্টের মধ্যে তো থাকবেনি, থানা হাজতে কে আর তাকে কোলে করে বসে থাকবে। বিরক্তিতে মোনা বুড়ো কুচকালো। গোবিন্দ বলল, আমি যাই আপা। আচ্ছা যাও। মোনা স্বপ্নেও ভাবেনি সে বাকেরকে দেখতে যাবে। অসুখ বিসুখ হয়ে হাসপাতালে পড়ে থাকলে দেখতে যাওয়া যায়, কিন্তু চোর ডাকাতের সঙ্গে বাস করছে এমন একজনের কাছে যাওয়া যায় না। বাবু এখানে থাকলে একটা কথা হতো, তাকে সঙ্গে নিয়ে যাওয়া যেত। বাবু নেই, গেলে তাকে একা যেতে হয়। থানার লোকজনদের গিয়ে বলা, আমি একজন আসামিকে দেখতে এসেছি। সেও একটা অস্বস্তিকর ব্যাপার। তারা নিশ্চয় জিজ্ঞেস করবে, আসামি আপনার কে? তখন যদি সে বলে কেউ না, তাহলেও ঝামেলা। ওরা মুখ চাওয়াচাই করবে, নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলার চেষ্টা করবে। জঘন্য। মুনা ঠিক করলো যাবে না, কিন্তু তবুও বিকেলে চলে গেল। ওসি সাহেবকে সহজ স্বাভাবিক গলায় বলল, আমি বাকের সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের হাজতে আছেন, দেখা করা কি সম্ভব হবে? বাকের ভাই কেমন আছেন? ভালো। দাড়ি রেখেছেন কেন? রোজ রোজ শেভ করা মুশকিল। তুমি ভালো আছো? আমি খারাপ থাকবো কেন? আমি তো আপনার মতো গুন্ডামি করিনি, বন্দুক বোমা নিয়ে লাফঝাপও দেইনি। তা ঠিক। আমি তো দেখেছি ধরা পড়লেই ছাড়া পেয়ে যান। এবার পাচ্ছেন না কেন? কেউ ছাড়াবার চেষ্টা করছে না। তুমি কি একটু দেখবে? আমি দেখব? কেউ কিছু করছে না মোনা, আমার ভয় ধরে গেছে। বাকেরের গলা কেঁপে গেল। মোনা বলল, মামা যখন ঝামেলায় পড়ল তখন আপনি অনেক কিছু করেছিলেন। আমার পাশে আপনি ছাড়া কেউ ছিল না। কাজেই এবার তো সেই উপকারের শোধ দিতেই হবে। সেসব কিছু না মোনা। কিছু না হবে কেন? এটা আপনার প্রাপ্য। আপনি এরকম রোগা হয়ে গেছেন কেন? অসুখ বিসুখ? না, অসুখ বিসুখ না। এখানে খাওয়া খুব খারাপ। হোটেলের খাওয়া তো সহ্য হয় না। আপনার ভাই আপনার কোনো খোঁজ খবর করছে না? বাকের জবাব দিল না। মোনা বলল, আজ উঠি, আমি কাল আবার আসব। বাকের বলল, তোমার সঙ্গে কোনো টাকা পয়সা থাকলে দিয়ে যাও, খুব কষ্টে আছি। টাকার অভাবে সিগারেট খেতে পারি না। মোনা দীর্ঘ সময় বাকেরের দিকে তাকিয়ে রইল। ছোট সেল ঘরে বাকের ছাড়াও আরও 4জন মানুষ। এদের একজনের জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার এসেছে, ভাত গোস্ত। এই সন্ধ্যাবেলায় সে গপ গপ করে খাচ্ছে। ঝোলে তার হাত মুখ মাখামাখি হয়ে গেছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। একজন অত্যন্ত মনোযোগের সঙ্গে সঙ্গীর খাওয়া দেখছে। অন্য সবাই তাকিয়ে আছে মোনার দিকে। মোনা তার হাত ব্যাগ খুলল। টাকা পয়সা কিছু নিয়ে আসেনি, ফিরে যাবার রিক্সা ভাড়াটা শুধু আছে। মোনার অসম্ভব মন খারাপ হয়ে গেল। সে লক্ষ্য করলো তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। কেন এরকম হবে?
সে চাপা গলায় বলল, কাল আমি আপনার জন্য টাকা নিয়ে আসব। সকাল 9টার মতো বাজে। ঝাঝা রোদ উঠেছে। মামুন দোতলা বারান্দায় বসে দাড়িতে সাবান লাগাচ্ছে। আজ তাকে অনেকগুলো কাজ করতে হবে। রাজমিস্ত্রিকে খবর দিতে হবে। সেতাবগঞ্জে যেতে হবে সিমেন্টের জন্য। চাইনিজ সিমেন্টের বস্তা পাওয়া যাচ্ছে। প্রতি ব্যাগে 20-30 টাকা কম পড়বে। আকিল মিয়ার রড নিয়ে যাবার কথা, সে আসেনি। তার খোঁজেও যেতে হবে। আজ দিনের মধ্যে কি কি করতে হবে একটা কাগজে লিখে ফেললে হয়। মামুন ঠিক করলো দাড়ি শেভ করার পরই পয়েন্ট বাই পয়েন্ট সব লিখে ফেলবে। সামনে প্রচুর কাজ। ভালোই লাগছে। কাজ ছাড়া মানুষ থাকতে পারে? আয়নাটা ভালো না, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। মনে হচ্ছে চোয়াল ভাঙা অচেনা এক লোক বসে আছে। স্বাস্থ্য বোধহয় খারাপ হয়েছে। মামুন গালে ব্লেড ছোঁয়াতেই অনেকখানি কেটে গেল। টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আরে কি কাণ্ড! নতুন ব্লেড, গাল কাটার কথা না। সে কি দাড়ি শেভ করাও ভুলে গেছে? মামুন তোয়ালে দিয়ে গাল চেপে উঠে দাঁড়ান মাত্রই অদ্ভুত একটা দৃশ্য দেখল। মুনা আসছে, কাঁধে পাটের একটি ব্যাগ। এই ঝাঝা রোদেও গায়ে একটা চাদর। বিস্মিত চোখে এদিক ওদিক তাকাচ্ছে আর এগুচ্ছে। দ্বিধার ভঙ্গিটি স্পষ্ট। মামুন উঁচু গলায় চেঁচালো, এই এই! মুনা তাকালো চোখ তুলে, হাসলো। মামুন ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। মুনা নয়, জাহানারা। এত বড় ভুলও হয় মানুষের। মুনা কেন এখানে আসবে? তারা তো খিদায় পড়েছে। কি ব্যাপার, এই করে চেঁচাচ্ছিলেন কেন? মামুন হাসলো। জাহানারা বলল, এত বড় অসুখ দেখে এলেন, তারপর তার একদিনও এলেন না। নানা রকম ঝামেলায়। কোনো ঝামেলা ছিল না, আপনি ইচ্ছে করেই যাননি। মামুন কি বলবে বুঝতে পারল না। আপনার গাল দিয়ে তো টপ টপ করে রক্ত পড়ছে। তুলা দিয়ে গাল চেপে রাখুন। ঘরে তুলা নেই? না, এটা কি ডাক্তারখানা? তুলা, গজ, ওষুধপত্র এইসব থাকবে। আসুন আসুন, ভেতরে আসুন। না, আমি বসবো না। হজরত আলীকে ফেরত দিতে এসেছি। পড়েছেন নাকি? আপনি এত কষ্ট করে নিয়ে গেছেন, আর আমি পড়ব না? মেয়েদের আপনারা কি ভাবেন, পাষাণ? মামুন বলল, আপনি একটু বসুন, দেখি আমি চায়ের ব্যবস্থা করি। এই 5 মিনিট। জাহানারা বসে রইল। মামুন প্রায় ছুটে বেরিয়ে গেল। চা তাকে বানাতে হবে। কাজের যে মেয়েটি এসেছে, সে ভাত তরকারি ছাড়া অন্য কিছু রাঁধতে পারে না। জাহানারা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমার খুব একটা ভালো খবর আছে। কি খবর? দেখে আন্দাজ করুন তো। মেয়েটি হাসছে মিটিমিটি। তার চরিত্রের সঙ্গে হাসিটি ঠিক মিশ খাচ্ছে না। মামুন ধাঁধায় পড়ে গেল। বলতে পারলেন না? আমার ট্রান্সফার অর্ডার হয়েছে। বলেন কি? আমি শনিবারে ঢাকায় চলে যাচ্ছি। আমিও ঢাকায় যাচ্ছি। আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, কোনো চিন্তা করবেন না। গল্প করতে করতে যাব, ফাইন হবে। জাহানারা হাসলো। মামুন অবাক হয়ে বলল, হাসছেন কেন? আপনার মধ্যে একটা ছেলে মানুষই ভাব আছে তো, তাই দেখে আসছি। কি ছেলে মানুষই করলাম? তা বলবো না। জাহানারা আবার হাসতে লাগলো, কিশোরীদের হাসি, যা শুধু শুনতে ইচ্ছে করে। আপনি খুব খুশি হয়েছেন? খুশি হব না মানে কি বলছেন আপনি? এই জায়গাটা কি এতই খারাপ? হ্যাঁ, খারাপ। আর কিছুদিন থাকলে আমি মরেই যেতাম। মানুষ খুব কঠিন জিনিস। মানুষ এত সহজে মরে না। আমি মরি। আপনার গাল দিয়ে কিন্তু এখনও রক্ত পড়ছে। ঘরে ওষুধপত্র কিছুই নেই? না। গাঁদা ফুলের পাতা কষলে গালে দিন না। গাঁদা ফুলের পাতা আমি পাবো কোথায়? জাহানার আবার হাসতে শুরু করলো। তারা যত আনন্দ হচ্ছে, সে বেশিক্ষণ থাকবে না বলে এসেছিল, কিন্তু সে বিকাল পর্যন্ত রইল। অনবরত কথা বলল। যাবার সময় কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। হালকা স্বরে বলল, আপনি যতবার ঢাকা যাবেন ততবার আমাদের বাসায় আসবেন। আসবেন তো? হ্যাঁ, আসবো। আমি আপনাকে সঙ্গে নিয়ে একদিন ওনাকে দেখতে যাব। কাকে দেখতে যাবেন? ওই যে মেয়েটি, যে আমার মতো দেখতে। ও, মুনাকে? হ্যাঁ, উনি আমাকে দেখে আবার রেগে যাবেন না তো? না, রাখবে না, ও অন্য ধরনের মেয়ে। জাহানারা নিঃশ্বাস ফেলল। মুনা বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? ভদ্রলোক সরু চোখে তাকিয়ে রইল, যেন প্রশ্নটা ঠিক বুঝতে পারছেন না। মুনা বলল, আমি অন্য একটা কেসের ব্যাপারে আপনার কাছে এসেছিলাম। আমার মামা একটা ঝামেলায় পড়েছিলেন। ভদ্রলোক মুনাকে থামিয়ে দিয়ে বললেন, মনে আছে, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন মামলা, 403 ধারা। আপনার মামার নাম শওকত হোসেন কিংবা শওকত আলী।
মোনা যথেষ্ট অবাক হলো। এই উকিল ভদ্রলোক অসম্ভব ব্যস্ত, চেম্বারে লোকজন গিজগিজ করছে, তার পক্ষে এতদিন আগের একটা মামলার কথা মনে থাকার কথা না। এরকম স্মৃতিশক্তি মানুষের থাকে? আপনার নামও মনে আছে, মিস মুনা। এখনই কি মিস আছেন না মিসেস হয়েছেন? হয়নি এখনো। কেন, অসুবিধা কি? ভদ্রলোক গভীর আগ্রহে তাকিয়ে রইলেন, যেন সত্যি সত্যি জানতে চান। কত বিচিত্র স্বভাবের মানুষই না থাকে পৃথিবীতে। অসুবিধাটা কি বলুন? ব্যক্তিগত অসুবিধা, সেটা এই জায়গায় বলতে চাই না। আরে এই জায়গা কি দোষ করলো? উকিলের চেম্বারে সব কথা বলা যায়, A to Z। আমি যে সমস্যা নিয়ে এসেছি তার সঙ্গে আমার মিস বা মিসেসের কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা, আমি কি সমস্যার কথা বলবো? আজ শুনতে পারবো না, আমি ব্যস্ত আজ। আগামী সপ্তাহে আসুন, সোমবার। অ্যাপয়েন্টমেন্ট করে যান। কাগজপত্র কি আছে? কিছু কিছু আছে। সেই সব রেখে যান। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র 2 উকিল। বুদ্ধিশুদ্ধি মিলিটারিদের মতো। মাথার খুলির ভেতরে সাবানে ফেনা ছাড়া আর কিছু নেই। নো ব্রেইন। কিন্তু উপায় কি বলুন? এই শামশের, চা দে, এনারে চা দে। আমি চা খাবো না। কেন খাবেন না? কারণ কিছুই না, খেতে ইচ্ছে করছে না। আপনি বললেন কারণ নেই, আবার খেতে ইচ্ছে করছে না, দুরকম কথা বললেন কেন? খেতে ইচ্ছে করছে না, এটাই হচ্ছে কারণ। কথাবার্তা চিন্তা ভাবনা করে বলা উচিত। উকিল ভদ্রলোক থু করে একদলা থুতু ফেলেন অ্যাস্ট্রেতে। চারদিকে অ্যাস্ট্রের ছাই ছড়িয়ে পড়ল। ভদ্রলোক বিরক্ত হবার বদলে মনে হয় আরো খুশি হলেন। ছাই কি করে ওড়ে সেটা পরীক্ষা করার জন্য আরেক দফা থুতু ফেললেন। মিস মোনা। জি। ছাই ফেলবার জন্য সব টেবিলে অ্যাস্ট্রে থাকে, কিন্তু থুতু ফেলবার জন্য কিছু থাকে না। কিছু থাকা উচিত। পিকডান পাইপ কি বলেন? মোনা কিছু বলল না। উকিল সাহেব হাই তুলে বলতে লাগলেন, চলে যান। বসে আছেন কেন? সোমবার আসবেন, দেখে দেব। আমার ফিস কিন্তু আরও বেড়েছে, জেনে যাবেন। শেষে আমরাগাছি করবেন সেটা হবে না। উকিলের চেম্বার কোনো মাছের বাজার না। মুহুরীর কাছে সব জেনে টেনে যান। জি আচ্ছা। সোমবারে ফিজের টাকা গোটাটাই নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না। মোনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার কাছে যারা আসেন তাদের সবারই নামধাম কি আপনার মনে থাকে? থাকে। নাম মনে থাকে, আর কোন ধারার কেস ওইটা মনে থাকে। করে খাচ্ছি তো, এই কারণেই। হা হা হা। মোনা বের হয়ে গেল। অফিসের সময় হয়ে আসছে। এখান থেকে একটা রিক্সা নিলে ঠিক সময় পৌঁছানো যাবে। মোনা খানিকক্ষণ ভেবে ঠিক করলে আজ অফিসে যাবে লাঞ্চ টাইমের পর। এই সময়টা সে চেষ্টা করবে বাকেরের বড় ভাইকে ধরতে। হাসান সাহেব বোধ হয় নাম। আগের বাড়ি ছেড়ে দিয়ে সার্কুলার রোডে বাড়ি নিয়েছেন। সেই ঠিকানা বের করতে মোনার কম ঝামেলা হয়নি। একটি কাজের লোক মোনাকে বসতে বলে ভেতরে চলে গেল। তারপর আর কারোরই কোনো খোঁজ নেই। বাড়ি নিঃশব্দ। ইংরেজিতে এই ধরনের পরিবেশকে বোধহয় পিন ড্রপ সাইলেন্স বলা হয়। মনে হচ্ছে শুধু এই বাড়ি নয়, আশেপাশের কয়েকটি বাড়িতেই লোকজন নেই। সুন্দর করে সাজানো বসার ঘর, পর্দা টেনে রাখার জন্য আধো আলো ব্যাপার। তবে এর মাঝেই বোঝা যাচ্ছে এই ঘরে এক বিন্দু ধুলো নেই। রোজ 2 বেলা কিংবা কে জানে হয়তো 3 বেলা এই ঘর ঝাড়পোছ করা হয়। অডিকোলন গন্ধের মতো মিষ্টি একটা গন্ধ আসছে নাকে। গন্ধটাও ঘরের সঙ্গে মানিয়ে গেছে, যেন এটা না থাকলে মানাতো না। অনেকক্ষণ বসে থাকার পর কাজের লোকটি আবার ঢুকলো। তার হাতে চমৎকার একটি ট্রে। ট্রেতে 1 কাপ চা, অন্য একটি প্লেটে কিছু বিস্কিট। রুটিন কাজ। যারা এখানে আসে তাদের সবার জন্যই বোধহয় এই ব্যবস্থা। মোনা বলল, ওনাদের কি দেরি হবে? আমার অফিস আছে। কাজের লোকটি বলল, আসতেছেন। তারপরও আধ ঘন্টার মতো বসে থাকতে হলো। মানুষকে বসিয়ে রাখার মধ্যে এরা কি কোনো আনন্দ পায়? হাসান সাহেব ঘরে ঢুকলেন অফিসের পোশাক পরে। ঢুকেই ঘড়ি দেখলেন। এর মানে সময় বেশি দেয়া যাবে না। আপনি কি আমার কাছে এসেছেন? জি। আপনার সঙ্গে কি আমার পরিচয় আছে? জি না, তবে আমরা এক পাড়ায় থাকতাম। ও আচ্ছা, কি ব্যাপার বলুন। আমি এসেছি আপনার ভাইয়ের ব্যাপারে। বাকের নতুন কোনো ঝামেলা বাঁধিয়েছে নাকি? জি না। হাসান সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি দ্বিতীয়বার ঘড়ি দেখলেন, কিন্তু বসলেন। ভঙ্গি থেকে মনে হচ্ছে তিনি সমস্ত ব্যাপার মন দিয়ে শুনবেন। বলুন, কি বলবেন? বাকের ভাই অনেক দিন ধরে হাজতে পড়ে আছেন। কেউ বোধহয় কিছু করছে না। দেখতে দেখতেও যাচ্ছে না। বাকেরের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক বুঝতে পারছি না। আপনার কি ধরনের সম্পর্ক আপনার?
সম্পর্ক কিছু নেই, এক পাড়ায় থাকতাম। অনেক সময় আমাদের অনেক উপকার করেছেন। ও তো গুন্ডামি করে জানতাম, উপকারও করে নাকি? মানুষের চরিত্রের অনেকগুলো দিক থাকে। তা থাকে। এ ম্যান হ্যাজ মেনি ফেসেস। ভালোই বলেছেন। বাকের ব্যাপারটা আমি ইচ্ছে করেই নীরব আছি। এর কারণ আছে। আমার মনে হয় আপনাকে বুঝিয়ে বললে বুঝবেন। আমি মনে প্রাণে চাচ্ছি ওর যাতে একটা শিক্ষা হয়। হাজতে ঢোকা মাত্র বের করে আনলে ওই শিক্ষাটা হবে না। আপনি চাচ্ছেন বিচার টিচার হবার পর বাকের ভাই বেশ কিছুদিনের জন্য জেলে চলে যাক? হাসান সাহেব ঘড়ি দেখলেন, কিন্তু তার মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করা গেল না। তিনি সিগারেট বের করলেন এবং কাজের লোকটিকে চা দিতে বললেন। মুনা সহস্বরে বলল, আপনি বোধহয় জানেন না এটা সাজানো মামলা। বাকের ভাইয়ের কাছে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না। আপনি কি করে জানেন? বাকের ভাইয়ের অনেক দোষ আছে, কিন্তু সে মিথ্যা কথা বলে না। হাসান সাহেব হেসে ফেললেন। মুনা লক্ষ্য করল হাসিটি খুব সুন্দর, সহজ স্বাভাবিক। আপনার নাম কি? মুনা। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? বয়সে আমি অনেক বড়। নিশ্চয়ই তুমি করে বলবেন। আমি এখন অফিসে যাব। গাড়ি এসে গেছে বোধহয়, হর্ন দিচ্ছে। তুমি কোথায় যাবে বলো, তোমাকে নামিয়ে দেব। আমাকে নামিয়ে দিতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। রিক্সা নিয়ে চলে যাবার কোনো দরকার নেই। এসো তুমি। আর শোনো, আমি একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছি। ও বাকারে ব্যাপারটা দেখছে। তুমি হয়তো ভাবছো আমি ভাই হিসেবে কোনো দায়িত্ব পালন করছি না। এটা ঠিক না। দেখছি, আড়াল থেকে দেখছি। তাছাড়া তাছাড়া কি? অফিসে আমার নিজের একটা সমস্যা যাচ্ছে। আমার পায়ের নিচে মাটি নেই। অনেক গল্প। তুমি আরেকদিন এসো, তোমাকে বলবো। হাসান সাহেব মোনাকে শুধু যে অফিসে নামিয়ে দিলেন তাই নয়, নিজের গাড়ি থেকে নামলেন। মোনা কোথায় বসে তা দেখলেন। মোনা যখন বলল, এক কাপ চা খাবেন, তিনি বললেন, মন্দ কি? চা খাওয়া যেতে পারে। 3 দিন ধরে শওকত সাহেবের জ্বর। খুব বেশি নয়, 100-101। তবু বয়সের কারণে তিনি বেশ কাহিল হয়ে পড়লেন। শারীরিক অসুবিধা ছাড়াও কিছু কিছু মানসিক অসুবিধাও দেখা গেল। পরপর 2 দিন মোনাকে বললেন। লতিফাকে তিনি পর্দার ফাঁক থেকে উকি দিতে দেখেছেন। মোনা কিছুই বলেনি, ঠোঁট বাঁকিয়েছে, যা থেকে মনে হয় সে বিরক্ত। অথচ এর মধ্যে বিরক্ত হবার কি আছে? তার কথা সে বিশ্বাস করতে না পারে সেটা ভিন্ন কথা, কিন্তু বিরক্ত হবে কেন? আগে তো শুনবে তিনি কি বলতে চান। তাও শোনেনি, ঠোঁট বাঁকিয়ে ঘরে কাজ করতে চলে গেছে। অথচ লতিফাকে তিনি দেখেছেন নিশিরাতে ঘুম ভেঙে দেখা। তিনি শুয়েছিলেন। জানালা দিয়ে রোদ আসছিল বলে জানালা বন্ধ করে দিতেই ঘর খানিকটা অন্ধকার হয়ে গেল। ঠিক তখন ঘরের পর্দা নড়ে উঠল। শুধু পর্দা নড়বে কেন? তিনি তাকালেন এবং দেখলেন পর্দার নিচে স্যান্ডেল পরা রোগা রোগা 2টি পা। লতিফার পা। তিনি ডাকলেন, কে? লতিফা, লতিফা। পর্দা আবার নড়ে উঠল। তিনি বিছানায় উঠে বসতেই পা সরে গেল। ঘর থেকে বেরিয়ে কাউকে দেখলেন না। মোনা অফিসে। ঘর খালি, একটি প্রাণীও নেই। শুধু রান্নাঘরে ইঁদুর খুটখুট করছে। অথচ সেই কথাটি মোনা শুনতেই চাইল না। বিরক্তি দেখিয়ে চলে গেল। সেদিনকার পুচকে মেয়ে, অথচ ভাবটা এরকম যেন পৃথিবীর সব রহস্য তার জানা। মোনার ওপর তিনি গত কয়েকদিন ধরে বেশ বিরক্ত। সে স্পষ্টই তাকে অবহেলা করছে। 3 দিন ধরে তার জ্বর যাচ্ছে, এই নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। একবার বলল না ডাক্তার দেখো, কিংবা নিজে গায়ে কোনো ওষুধ বিষধ আনলে কিনা। গতকাল সন্ধ্যায় তিনি দীর্ঘশ্বাস ফেলে মোনাকে শুনিয়ে বললেন, বাঁচব না, দিন শেষ। মোনা বলল, খামোকা আজে বাজে কথা বলো কেন? তিনি দুঃখিত গলায় বলল, বাঁচব না এই কথাটা বলছি, এটা কি আজে বাজে কথা? হ্যাঁ, বাঁচবে না সেটা তো সবাই জানে, বারবার বলার দরকার কি? তিনি চুপ করে গেছেন। মেয়েটা এমন অদ্ভুত, এক একবার এক একটা জিনিস নিয়ে এমন বাড়াবাড়ি করে যে রীতিমতো রাগ লাগে। এখন যেমন বাকের ব্যাপারটা নিয়ে করছে। সেদিন দেখলেন টিফিন ক্যারিয়ারে খাবার ভরছে। তিনি অবাক হয়ে বললেন, কার জন্য খাবার নিচ্ছিস? বাকের ভাইয়ের জন্য। কেন? খাবে সেজন্য, আর ছুটির দিন আছে, কাজেই নিয়ে যাচ্ছি। তিনি আর কিছুই বলেননি, কিন্তু জানেন কাজটা ভালো হচ্ছে না। লোকের চোখে পড়বে, নানান জনে নানান কথা বলবে। কিন্তু এই সহজ জিনিসগুলি মোনাকে কে বুঝাবে? কিছু বলতে গেলে ফোঁস করে উঠবে। দিন দিন মেয়েটার আকাশ ছোঁয়া মেজাজ হচ্ছে। একদিন কড়া করে ধমক দিতে হবে। শওকত সাহেব জ্বর গায়ে রান্নাঘরে ঢুকলেন। ক্ষুধা হচ্ছে। সকালে কিছু খাননি।
মোনা যাবার সময় বলে গেছে মিট সেফে খাবার ঢাকা দেওয়া আছে। মিট সেফে কয়েকটা রুটি, কিছু ভাজি ঢাকা দেওয়া, সেখানে কয়েকটা তেলাপোকা। ঢাকনির উপর হাঁটাহাঁটি করছে। শওকত সাহেবের বমি এসে গেল। সে বমি চাপতে গিয়ে বুকে চাপা ব্যথা শুরু হলো। নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। শওকত সাহেব বিছানায় এসে শুয়ে পড়লেন। আলো মরে আসছে। ঘর অন্ধকার। আজও কি লতিফা আসবে নাকি? শূন্য ঘরে তার কেমন ভয় ভয় করতে লাগলো। মোনা কখন ফিরবে তার ঠিক নেই। হয়তো সন্ধ্যা পার করে ফিরবে। ওই দিন মামুন এসেছিল, একদিনের জন্য এসেছে। হাতে সময় নেই, তবু সে সন্ধ্যা পর্যন্ত বসে রইল। মোনার দেখা নেই। মোনা এলো সন্ধ্যা মিলাবারও আধ ঘন্টা পর। মামুন তখনও বসে আছে। মোনা শুকনো হাসি এসে বলল, কখন এসেছ? অনেকক্ষণ। কোনো কারণে এসেছো না এমনি? মামা চিঠি লিখেছিলেন একবার আসার জন্য। কথা হয়েছে মামার সঙ্গে? তোমার সঙ্গে কয়েকটা কথা বলবার জন্য বসে আছি। আজ না বললে হয় না, প্রচণ্ড মাথা ধরেছে, দাঁড়াতে পারছি না। আজ রাতের ট্রেনেই চলে যাচ্ছি। তাহলে এর পরের বার যখন আসবে তখন বলো। শওকত সাহেব দেখলেন মামুন শুকনো মুখে চলে যাচ্ছে। এ কী কাণ্ড, সব বদলে যাচ্ছে। বকুল, বকুলও কি কম বদলেছে? প্রথম প্রথম চিঠি লিখত, এখন তাও লেখে না। যদিও লেখে 2-3 লাইনে সব কথা শেষ। বাবু ভালো আছে, মন দিয়ে পড়াশোনা করছে, বাবুকে নিয়ে কোনো চিন্তা করবেন না। যেন বাবু ছাড়া তার আর কোনো চিন্তা নেই। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেলেই চমকে উঠলেন। দরজার পর্দা আবারও কাঁপছে। তিনি ভয়ে ভয়ে নিচের দিকে তাকালেন। রোগা রোগা দুটি পা দেখা যাচ্ছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। প্রচুর ঘাম হতে লাগলো। তিনি মৃদুস্বরে ডাকলেন, কে? লতিফা? টুনটুন করে দুবার কাচের চুড়ির শব্দ হলো। লতিফা কাচের চুড়ি পরত। তার হাত ভর্তি ছিল নীল রঙের চুড়ি। লতিফা, ও লতিফা। পা দুটি চট করে সরে গেল। শওকত সাহেব দরজা খুলে বাইরে এসে শোনেন খুব শব্দে বাইরের দরজায় কড়া নাড়ছে। দরজা খুলতেই দেখলেন মুনা দাঁড়িয়ে আছে। মুনা বিরক্ত হয়ে বলল, কতক্ষণ ধরে কড়া নাড়ছি, দরজা খুলছো না কেন? শওকত সাহেব কিছু বললেন না। দরজা খুলছে না দেখে ভয় পেয়ে গেছিলাম। কি ভেবেছিলি, মরে গিয়েছি? তা না, ভাবলাম অজ্ঞান টজ্ঞান হয়ে গেছো বোধ হয়। তোর মামলার কি হলো? মামলা তো এখনো শুরু হয়নি। উকিলকে কাগজপত্র দেখতে দিয়েছি। উকিলকে? তোমার উকিল, তোমার বেলায় যিনি ছিলেন। ও আচ্ছা। হাসান সাহেব আছেন না, উনিও একজনকে বলেছেন। মামলা কে চালাবে এখনো ঠিক হয়নি। তুই এই ব্যাপারটা নিয়ে বেশি ছোটাছুটি করছিস। যাদের করার তারা করবে, তোরা তো কিসের মাথা ব্যথা? মোনা হাসল। শওকত সাহেব বললেন, সামলে সামলে চলতে হয়, সমাজ সংসার দেখতে হয়, কঠিন জায়গা। আমিও তো কঠিন মেয়ে মামা। শওকত সাহেব কিছু বললেন না। মোনা বলল, তোমাকে অনেক অন্যমনস্ক লাগছে, কি হয়েছে বলো তো? তিনি ইতস্তত করে বললেন, আজ আবার দেখলাম, এই কিছুক্ষণ আগে, 10 মিনিটও হয়নি। কি দেখলে? তোর মামিকে দেখলাম। তুমি কি পাগল টাগল হয়ে যাচ্ছ নাকি মামা? কি ধরনের কথাবার্তা যে বলো, রাগে গা জ্বলে যায়। ঘটনাটা না শুনলে তুই... কোনো কিছু আমি শুনতে চাই না। শওকত সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। মোনা বলল, জ্বর কমেছে? শওকত সাহেব সে প্রশ্নে কোনো জবাব দিলেন না। মোনা রাতের খাবার তৈরি করে তাকে খেতে ডাকলো। তিনি উঠে এলেন কিন্তু খেতে পারলেন না। খানিকক্ষণ পরই উঠে গিয়ে একগাদা বমি করলেন। চারদিক কেমন দুলছে। শরীরটাকে অসম্ভব হালকা মনে হচ্ছে। তিনি মৃদুস্বরে ডাকলেন, ও লতিফা, লতিফা। মোনা এসে তার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মুখ ধর, পানি দে রে মা। মোনা পানি নিয়ে এসে দেখল তিনি বিড়বিড় করে নিজের মনে কিসব কথা বলছে। মামা, কি বলছো? কিছু বলছি না, পরিষ্কার দেখলাম বুঝলি। মনটা একটু হয়ে আছে। হয়ে থাকলে তো খারাপ, মনটাকে ঠিক করো। আমার মনে হয় বকুলের কাছ থেকে ঘুরে এলে তোমার সব ঝামেলা মিটে যাবে। তুই যাবি আমার সঙ্গে? পাগল হয়েছ? মামলা মোকদ্দমা ফেলে আমি যাব কোথায়? ঘুম থেকে উঠেই আমাকে যেতে হবে উকিলের কাছে। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেব আজ অদ্ভুত একটা পোশাক পরে এসেছেন। জিনিসটা পাঞ্জাবির মতো, কিন্তু শার্টের কলারের মতো কলার আছে। ভদ্রলোককে দেখাচ্ছে সার্কাসের ক্লাউনের মতো। মোনাকে দেখেই তিনি বললেন, হবে না।
কি হবে না? এফআইআর দেখলাম। এই মামলায় লাভ নেই। আপনার কথা বুঝতে পারছি না। কথা তো বাংলাতেই বলছি, বুঝেন না কেন? পুলিশের সাজান মামলা, কনভিকশন হয়ে যাবে। উকিল মুক্তার কিছু করতে পারবে না। মুনা তাকিয়ে রইল। উকিল সাহেব মুখখানা অনেকখানি সরু করে এনে টেনে বললেন, ধরন ধারণ দেখে মনে হয় পলিটিক্যাল কেস। কাউকে দীর্ঘ সময়ের জন্য আড়ালে সরিয়ে রাখতে হলে এইসব মামলা করা হয়। পুলিশ যদি নিজেরাই কিছু অস্ত্রশস্ত্র জমা দিয়ে বলে এসব পাওয়া গেছে, তাহলে কি করার আছে বলুন? এটা কোর্টে প্রমাণ করা মুশকিল যে অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। তাছাড়া আমার ধারণা এই ছেলেটির আগের রেকর্ডও ভালো না, ঠিক না? জি, ঠিক। আপনার যা করা উচিত তা হচ্ছে বড় কোনো নেতা ফেতার কাছে যাওয়া। আছে তেমন কেউ? জি না। খুঁজে বের করুন। বাংলাদেশ ছোট জায়গা, খুঁজলেই কাউকে পাবেন। যার আপন দুলাভাই কিংবা ভাইরা ভাই হচ্ছেন কোনো তালেবর ব্যক্তি, তার মাধ্যমে কাজ করুন। আইন, আইনের হাত বেঁধে ফেলা হচ্ছে। অন্তত চেষ্টা চলছে, বুঝলেন? নিজেই বুঝবেন। হা হা হা। উঠলেন নাকি? জি, উঠছি। মামলাটা আমি নিচ্ছি না, কিছু মনে করবেন না। প্রথম দিন যে টাকা দিয়েছেন সেটি ফেরত দেওয়া উচিত, কিন্তু দিচ্ছি না, কারণ আমি কিছু উপদেশ দিয়েছি। প্রফেশনাল অ্যাডভাইস, ওর একটা চার্জ আছে। আচ্ছা, বিদায়। বাকের চেহারায় আজ বিরাট পরিবর্তন। মাথার চুল কামিয়ে ফেলেছে, চকচক করছে মাথা। বাকের হাসি মুখে বলল, উকুনের যন্ত্রণা অস্থির হয়ে কাণ্ড করেছি। খুব খারাপ লাগছে? মোনা কিছু বলল না। এই জায়গায় ভালো লাগা খারাপ লাগার কোনো ব্যাপার নেই। শোনো মোনা, সুন্দর দেখে একটা ছেলের নাম দাও তো। কেন? ইয়াদ এসেছিল, ওর একটা ছেলে হয়েছে। মোনা বিরক্ত হয়ে বলল, প্রথম ছেলে হলে ছেলে বাবার সঙ্গে মিল রাখা যায়, তার কাছেই নাম চা, ওটা কোনো ব্যাপার না। আপনার কি ধারণা আপনি নাম দিলেই উনি সেই নাম রাখবেন? বাকে চুপ করে গেল। আজ যাই। এখনই যাবে? থেকে করবোটা কি? তা তো ঠিক। আচ্ছা মোনা, ওই মেয়েগুলো আছে কেমন? কোন মেয়েগুলো? ওই যে 3টা মেয়ে। কি আশ্চর্য! আমার কি ওদের সঙ্গে যোগাযোগ আছে নাকি যে বলবো কেমন আছে? তাও তো ঠিক। আপনার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম, উনি চেষ্টা চরিত্র করবেন, ধৈর্য ধরে থাকুন। বাকের কিছু বলল না, নিজে চুল শূন্য মাথায় হাত বুলাতে লাগলো। টাকা পয়সা কিছু লাগবে? না। মোনা চলে আসার সময় বাকের বলল, চুলগুলো ফেলে দেওয়া একটা অসুবিধা হয়েছে। আগে একটা টাকা দিলে মাথা বানিয়ে দিত, খুব আরামের ব্যাপার। এখন চুল না থাকায় কোনো আরাম পাই না। শ্রাবণ মাসের গোড়াতে শওকত সাহেবের শরীর খুব খারাপ করলো। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন। কাজের মেয়েটিও নেই, খুব ঝামেলা। মোনা অফিসে চলে গেলে সামান্য এক গ্লাস পানিও নিজেকে গড়িয়ে খেতে হয়, তাতেও কষ্ট হয়। এক সন্ধ্যায় তার অসুখ বেশ বাড়ল। প্রচণ্ড মাথার যন্ত্রণা, সেই সঙ্গে গা কাঁপিয়ে জ্বর। বাইরে ঘোর বর্ষা, বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। সন্ধ্যা থেকেই ইলেকট্রিসিটি নেই। মোনা হারিকেন জ্বালিয়ে মামার ঘরে নিয়ে গেল। তিনি বললেন, কেমন যেন ভয় ভয় লাগছে, তুই এখানে খানিকক্ষণ বসে থাক। মোনা বসল। শওকত সাহেব এলোমেলোভাবে দু একটা কথা টথা বলতে চেষ্টা করলেন। সবই বকুলকে নিয়ে। গত মাসে বকুল এসেছিল, খবর না দিয়ে আসা। জহিরের মামাতো ভাইয়ের বিয়ে নারায়ণগঞ্জে, সেখানে যাবার পথে ঘণ্টা তিনেকের জন্যই বাড়িতে থাকা। মোনা সে সময়টায় বাসায় ছিল না। শওকত সাহেব বকুলের গল্প 50 বার করেছেন। প্রতিবারই নতুন নতুন কিছু তথ্য যোগ হয়েছে। মোনার কেমন সন্দেহ হয় বেশিরভাগই বোধহয় বানানো। আজও সে গল্প শুরু হলো। মেয়েটি খুব সুন্দর হয়েছে, খুব। বুঝলি মা, খুব সুন্দর। সুন্দর হবারই তো কথা, বিয়ের পর মেয়েরা সুন্দরী হয়, এটাই নিয়ম। সবাই হয় না, যারা সুখী হয় তারাই হয়। মেয়েটা সুখী হয়েছে। আর হবে না কেন বল? ছেলেটা তো ভালো, ভালো না? হ্যাঁ ভালো। এসেই পা ছুঁয়ে সালাম করলো। কি যে তুমি বলো মামা, তোমার জামাই আর তোমাকে পা ছুঁয়ে সালাম করবে না? না মানে সবাই তো করে না, আজকালকার ছেলে। জহির বিদেশ যাচ্ছে বুঝলি। কবে যাচ্ছে? এখনো ঠিক হয়নি, চেষ্টা চলছে। তার এক চাচা থাকেন ইংল্যান্ডে, তিনিই ব্যবস্থা করছেন। ভালো। একবার গেলে বকুলকেও নিয়ে যাবে, তাই না? নেবাই তো উচিত। দেশ বিদেশ দেখা হবে, মেয়েটা ভাগ্যের ব্যাপার, তাই না? তা তো বটেই। আচ্ছা মামা, আমার কথা বকুল কিছু জানতে চায়নি, তাই না? শওকত সাহেব থতমত খেয়ে গেলেন। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন,
জানতে চাইবে না কেন? চেয়েছে, অনেক কথা জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? তিনি সেসব কিছু বলতে পারলেন না। মোনা মৃদু হাসল। বকুল কিছুই জানতে চায়নি। কিন্তু কেন চাইবে না? মামা, তুমি শুয়ে থাকো, আমি খাবার তৈরি করি। রুটি খাবে তো? হ্যাঁ, আর একটু বস, ঝড় কমুক। ঝড় কোথায় দেখলে তুমি? বাতাস দিচ্ছে, তুমি শুয়ে থাকো। কয়েকটা রুটি বানিয়ে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। তুমি খানিকক্ষণ থাকতে পারবে অন্ধকারে? হারিকেনটা নিয়ে যাই। রুটি বানাতে মোনার অনেকক্ষণ লাগলো। চুলায় কি একটা হয়েছে, বারবার নিভে যাচ্ছে। রান্নাঘরের জানালার কপাট একটা ভাঙা, বাতাসের ঝাপটায় হারিকেন নিভে যাচ্ছে। যন্ত্রণার এক শেষ। মোনা রুটি বানিয়ে মামার ঘরে এসে দাঁড়ালো। হালকা গলায় ডাকলো, মামা, ঘুমিয়ে পড়েছ? মামা জবাব দিল না। দ্বিতীয়বার মামাকে ডাকতে গিয়ে তার গলা কেঁপে গেল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে জানে মামার কোনো প্রশ্নের জবাব দেবে না। মোনা খুব সাবধানে হারিকেনটি মেঝেতে নামিয়ে রাখল। সে বুঝতে পারছে না এখন কি করবে। চিৎকার করে কাঁদবে, ছুটে যাবে রাস্তায়, কিন্তু কোনোটি করতে ইচ্ছে হচ্ছে না। সে বারান্দায় বেরিয়ে এলো। বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। তার আলোয় চারদিক ঝলমল করে উঠছে। আবার সব ঢেকে যাচ্ছে অন্ধকারে। বৃষ্টির শব্দ, বাতাসের শব্দ, বজ্রপাতের শব্দ। তবু কি অসম্ভব নীরবতা চারদিকে। ছোটবেলায় মোনা যখন একলা হয়ে পড়েছিল, তখন তার মামা তাকে নিয়ে এসেছিল নিজের কাছে। ঝড় বৃষ্টির রাতে তার বড় ভয় লাগতো। মামা তাকে উঠিয়ে নিয়ে যেতেন নিজের বিছানায়। ফিসফিস করে বলতেন, ভয় কি রে পাগলি, আমাকে শক্ত করে ধরে থাক। মোনা তাকে শক্ত করে ধরে থাকতো, তবু ভয় কাটতো না। মোনা বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। একসময় তার পা ভার হয়ে এলো। সে বাচ্চা মেয়েদের মতো পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। ফিসফিস করে, সম্ভবত নিজেকে শুনবার জন্যই বলল, তোমাকে কতটা ভালোবাসি, এই কথা কি মামা আমি কোনোদিন তোমাকে বলেছি? শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি বিখ্যাত উপন্যাস কোথাও কেউ নেই। আজ পর্ব 15। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা। দুটি কিছু হলে আশা করে ক্ষমা সুযোগ দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথে শেয়ার সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।